কাল যাচ্ছিস তো? সাদ। রিদিমা কোথায়? সাদ কোথায় মানে? তোর মনে নেই? রিদিমা কিসের কথা বলছিস? সাদ ও গড রিদ কাল আমাদের সেই গভর্নমেন্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে ইনভাইট করা হয়েছিল যে। রিদিমা ওহ আচ্ছা। কাল নাকি? সাদ হায় রে খোদা, তুই এটাও জানিস না? রিদিমা। সাদ কাল বিকেলে তৈরি থাকিস। আমি ড্রপ করে নিব তোকে। রিদিমা তার প্রয়োজন হবে না। আমি একা চলে যেতে পারব। সাদ বেশি বুঝিস না। যা বললাম মনে থাকে যেন। রিদিমা আর সাদের কথার মাঝেই নিশোয়া রবিন এসে হানা দিল। রবিন এগিয়ে এসে। রবিন কি নিয়ে কথা হচ্ছে? সাদ দেখ তোমার বোন বলেই গেছে কাল সেই নিমন্ত্রণের কথা। রবিন সে কি? কালই নাকি? সাদ হুম। রবিন আপনি তুমি যাবে তো? রিদিমা দেখি অফিস টাইমের ফাঁকে সুযোগ পাই কিনা। সাদ তুই যাচ্ছিস, আর কোনো অজুহাত না। রিদিমা বললেই হয়ে গেল নাকি? রবিন আরে যাও তো আপনি। আমিও তো। থেমে যায় রবিন। সাদ আর রিদিমা রবিনের দিকে তাকিয়ে তুমি ও তো কি? রবিন আমতা আমতা করে আমি ও তো কাল ভার্সিটিতে যাচ্ছি। ভার্সিটি শেষ হলেই অফিসে জয়েন করে নিব। তুমি যাও আপনি। সাদ আর রবিন অনেক কষ্ট করে রিদিমাকে রাজি করাই। দিতি বেগম, সুরাইয়া খান আর রেহানা বেগম একসঙ্গে বসে আড্ডাক্তার দিচ্ছিলেন। ইসুয়া তাদের দিকে সিঙ্গারা আর চা এগিয়ে দিল। ইসুয়া এই নিন আন্টি, স্পেশাল সিঙ্গারা খান। রেহানা বেগম স্পেশাল সিঙ্গারা। ইসুয়া বাঁধাকপির সিঙ্গারা। সবাই অবাক হয়ে সিঙ্গারাটা মুখে দিল। সিঙ্গারার মধ্যে আলুর পরিবর্তে বাঁধাকপি। ইসুয়া উৎসাহী হয়ে ফলাফল জানার জন্য তিনজনের দিকে তাকিয়েছিল। সুরাইয়া খান অসাধারণ জাস্ট। দিতি বেগম আমার বৌমার এত গুণ। রেহানা বেগম আসলেই অনেক মজার। ধন্যবাদ একটা নিউ আইটেমের খাবার খাওয়ানোর জন্য। ইসুয়া আমার মায়ের রেসিপি। আজ প্রথম ট্রাই করলাম। এত ভালো হবে আশা করিনি। দিতি বেগম বৌমা সবাইকে দিয়েছ নাস্তা? ইসুয়া আপনাদের দিয়ে বিসমিল্লাহ করলাম। তারপর ইসুয়া ছাদে রিদিমা রবিন সাদ আর নিশোয়াদের কাছে যায়। ইসুয়াকে দেখে রিদিমা এগিয়ে যায়। রিদিমা ইসুয়া তোমার আগেন ভার্সিটিতে জয়েন করা উচিত। ইসুয়া ইয়ে মানে? রবিন কাল থেকে শুরু করবে আবার। রিদিমা গ্রেট ডিসিশন। ইসুয়া কিন্তু। রবিন কিসের কিন্তু? কোনো কিন্তু ফিন্তু নয়। সাদ ইসুয়া, দেখ বিবাহিত জীবনের আঁচড় পড়তে দিও না ক্যারিয়ার জীবনে। ইসুয়া আচ্ছা। সবাই যখন এত করে বলছেন আমি ভেবে দেখব। রিদিমা নিশোয়া তুমি চুপ কেন? নিশোয়া আপনাদের কথা শুনছি। ইসুয়া ও চুপ থাকলেই ভালো। বকবক শুরু হলে আর বন্ধ হয় না সহজে। নিশোয়া তোমার মতো গোমরামুখী হব নাকি? ইসুয়া না বোন, তোর আমার মতো হওয়া লাগবে না। রবিন ইসুয়ার দিকে তাকিয়ে মাই শালি সাহেবা বেটার দ্যান ইউ। ইসুয়া হইছে, রতনে রতন চিনে। সবাই হা 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 করে হেসে ওঠে। সবাই অনেক মজা করে গল্প গুজব করে বিদায় নিয়ে বাড়িতে চলে যায়। রাতে ডিনার সেরে ইসুয়া রুমে এসে অস্বস্তিতে পড়ে গেল। রবিন শুয়ে আছে বিছানার মাঝ বরাবর। এই কয়দিন দুজনের মধ্যে মনোমালিন্য একটু বেশি থাকাতে কেমন গেছে রাতের সময়গুলো সেটা একেবারে খেয়াল করেনি দুজনের কেউই। ইসুয়া হালকা কেশে তার উপস্থিতির জানান দেয়। কিন্তু রবিন নাছোড়বান্দা। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছে।
ইসুয়া আরেকটু ডাক্তার দিকে সরে গেলে আমার জন্য সুবিধা হতো। রবিন, কেন? তোমার কি কোনো ছোঁয়াচে রোগ আছে? ইসুয়া, মানে? রবিন, আছে নাকি তাই বল। ইসুয়া, না, নেই। রবিন, আমারও নেই। তাহলে কারোরই যেখানে ছোঁয়াচে রোগ নেই সেখানে সরে সরে থাকতে যাব কোনো দুঃখে? ইসুয়া, রবিন, পাশাপাশি শুয়ে পড়ুন মিস অধ্যাপিকা। ইসুয়া কথা বাড়াল না। রবিন আবারও বলল, আমার প্রতি ভালোবাসা মায়া থাকুক আর না থাকুক, বিশ্বাসটা রাখলে খুব খুশি হব। ইসুয়া শুয়ে পড়ে একপাশ ফিরে। রবিন ও লাইট অফ করে বিছানায় গা এলিয়ে দেয়। অন্ধকারে দুটো মানুষ একই রুমে, একই বিছানায়। বিছানাতে দূরত্ব খুব একটা না থাকলেও মনে তাদের হাজার হাজার মাইলের দূরত্ব। ইসুয়া আর রবিনের নিঃশ্বাসের আওয়াজে ভারী হয়ে আছে রুমের পরিবেশ। কোনো কথা নেই, শব্দ নেই। দুজনের নিঃশ্বাস যেন সারা রুম জুড়ে পায়চারি করছে। ইসুয়া, একটা কথা জিজ্ঞেস করব? রবিন, হ্যাঁ বল। ইসুয়া, ওই ড্রেসগুলো পরতে বারণ করেছেন কেন? রবিন, সেটা আপনার না জানলেও চলবে। ইসুয়া, আসলে আজ একটা ড্রেস পরতে খুব ইচ্ছে করছিল, পরিনি আর আপনার কথাটা মনে হওয়াতে। রবিন, কোনো কালারেরটা? ইসুয়া, ব্ল্যাক রেড। রবিন, আচ্ছা, কাল শপিং থেকে একটা নিয়ে আসব। ইসুয়া, আশ্চর্য, ঘরে ড্রেস থাকতে আপনি সেম ড্রেস আবার কিনে আনবেন? রবিন, হ্যাঁ, তারপর ও এইটা পরা যাবে না এখন। ইসুয়া, কিন্তু কেন? রবিন, বলতে পারবো না, ঘুমাও এখন। ইসুয়া, আগে বলুন। রবিন দুষ্টু হেসে শুনবে? সত্যি? ইসুয়া, হুম বলুন। রবিন, সত্যি বলবো? ইসুয়া, আরে বাবা হ্যাঁ। রবিন তার মুখটা ইসুয়ার কানের কাছে নিয়ে আসে। অন্ধকারে রবিনের নিঃশ্বাসের গরম হাওয়া ইসুয়ার কানে লাগতেই শিউরে ওঠে সে। রবিন, ওই ড্রেসগুলোতে আপনার পিঠের জোড়া তিলখানা স্পষ্ট দেখা যাবে। ইসুয়ার চোখ দুটো মার্বেলের মতো বড় বড় রূপ ধারণ করল। রবিন আবারও বলল, এখন আপনি এমন পরিস্থিতিতে আমার সামনে ঘোরাঘুরি করলে আই কান্ট কন্ট্রোল মিস অধ্যাপিকা। ইসুয়া, মানে? রবিন, ডিটেলসে বলতে হবে নাকি? ইসুয়া, বেহায়া কথাবার্তা যাবে না কখনো। রবিন উচ্চ স্বরে হেসে ওঠে। ইসুয়া বিরক্ত হয়ে বলল, আপনি কি করে জানলেন আমার জোড়া তিলের কথা? রবিন, আপনি প্রথম দিন ভার্সিটিতে পিঠ খোলা রেখে শিক্ষকতা করতে গিয়েছিলেন বিধায়। ইসুয়া, আপনি সেই ছেলেটা? রবিন, কোনো ছেলেটা? ইসুয়া, যে আমাকে বলেছিলেন। রবিন, জি, দুর্ভাগ্যবশত আমিই সেই ছেলেটা। ইসুয়া রবিনের কথা শুনে চুপ মেরে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর ইসুয়া, থ্যাঙ্কস আ লট এবং গুড নাইট। রবিন, ধন্যবাদ কেন? ইসুয়া, সেদিন হেল্প করার জন্য। ইসুয়া আর রবিনের মাঝে নিস্তব্ধতা নেমে এল। রাতটা কাটতে থাকে নতুন সকালের আগমনের উদ্দেশ্যে। পরের দিন সকালে সবাই ব্রেকফাস্ট করে যে যার কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হল। রবিন আর ইসুয়া একসঙ্গে ভার্সিটির উদ্দেশ্যে বেরুতে যাবে তখনই সিনথিয়া এসে যোগ দিল। রবিন গাড়ির ড্রাইভিং সিটে বসে যেই ইসুয়াকে গাড়িতে উঠতে বলল তখনই সিনথিয়া ইসুয়াকে হালকা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিজে উঠে বসল রবিনের পাশে। সিনথিয়া ইসুয়ার দিকে তাকিয়ে, সরি, আমি পিছনে বসতে কমফোর্টেবল নই। কিছু মনে করো না প্লিজ। ইসুয়া মুখ গোমরা করে, ইটস ওকে, নো প্রবলেম। সিনথিয়া, থ্যাঙ্কস। ইসুয়া যেই গাড়ির পিছনের সিটে উঠতে যাবে তখনই এই শহরের সবচেয়ে দামি গাড়িটা তার অন্য পাশে এসে দাঁড়াল। গাড়ির ড্রাইভিং সিটে বসা রিদিমা তার মাথাটা গাড়ি থেকে বের করে দিয়ে ইসুয়াকে উদ্দেশ্য করে বলল, রিদিমা, কোনো সমস্যা না থাকলে আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি।
ইসুয়া কেন, কারোর সাধ্য নেই রিদিমার মুখের উপর না করার। আজ পর্যন্ত কারো ভাগ্য ছিল না রিদিমার পাশে বসার। আর আজকে রিদিমা নিজ থেকে কাউকে বলছে ড্রপ করার কথা। ইসুয়া উঠে বসে রিদিমার পাশে। রিদিমা রবিনের দিকে তাকিয়ে বলে উঠল যে জিনিসটার দায়িত্ব নিতে পারবি না, সেটার দায়িত্ব নিতে আগ বাড়িয়ে যাস কেন? স্কাউন্ডেল! রবিন মিনমিনিয়ে আমি কি করলাম? রিদিমা বাই টেক কেয়ার গাইজ। ইসুয়া আর রিদিমার গাড়ির স্পিড বেড়ে গেল। রবিন একবার সিনথিয়ার দিকে তাকিয়ে রেগে ফুল স্পিডে গাড়ি ছাড়ল। সিনথিয়ার যেন কোনো কিছুই গায়ে লাগছে না। না বোঝার ভান ধরে রবিনের পাশে বসে আছে সে। রিদিমা ইসুয়ার ভার্সিটির সামনে গাড়ি থামাল। ইসুয়া নামতে যাবে তখনই রিদিমা বাধা দেয়। ইসুয়া আর চোখে তাকায় রিদিমার দিকে। ইসুয়া কিছু বলবে আপু? রিদিমা হুম। 2 মিনিট বসো, কথা আছে। ইসুয়া হ্যাঁ বল, কি বলবে? রিদিমা আর ইউ ক্রেজি ইসুয়া? ইসুয়া কেন আপু? আমি কি করলাম? রিদিমা দেখ বিয়েটা যেভাবেই হোক, হয়েছে তো। তুমি অস্বীকার করলেও বাইরের দুনিয়াতে সবার সামনে এখন তুমি রবিন চৌধুরীর ওয়াইফ, তাই বলছি এখন সম্পর্কটাকে স্বীকৃতি দাও, নয়তো পরে অনেক দেরি হয়ে যাবে। ইসুয়া আমার সময়ের প্রয়োজন। রিদিমা কত সময় লাগবে? নাও তারপর ও একটা সলিড ডিসিশন জানাও রবিনকে। এভাবে অন্যের সাথে নিজের লাইফ পার্টনারকে ছেড়ে দিতে নেই। অধিকার দেখাতে চেষ্টা কর। ইসুয়া! রিদিমা ভালোর জন্য বললাম, বাকিটা তোমার ইচ্ছা। ইসুয়াকে বিদায় জানিয়ে রিদিমা চলে গেল। রিদিমার কথাগুলো বারবার বাজতে থাকে ইসুয়ার কানে। সত্যিই তো, নিয়তি কারোর হাতে নেই। এখন কি করবে ইসুয়া? ভাবছে সে। মেনে নিবে সবকিছু? রবিনকে সুযোগ দেওয়া দরকার। ইসুয়া ফার্স্ট ইয়ারের ক্লাস নিচ্ছিল। রবিন আর সিনথিয়া মাঠের মাঝখানে দাঁড়িয়ে বাকি বন্ধুদের সাথে আড্ডাক্তার দিচ্ছে। ইসুয়া ক্লাসরুমে আছে ঠিকই, কিন্তু চোখ দুটো রবিনকে যেন কড়া পাহারা দিচ্ছে। রবিন মাঠের মাঝখানে একটা বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পাশে বসে আছে শুভ। তার বরাবর সামনে নয়ন, তুলি আর সিনথিয়া। রবিন হেসে হেসে উঠে কিছুক্ষণ পরপর। এই হাসিটাকে আজ ইসুয়ার কাছে দুনিয়ার সবচেয়ে সুন্দর হাসি মনে হচ্ছে। হঠাৎ সিনথিয়া রবিনের কাঁধে হাত রাখে। ইসুয়ার কপালে ভাঁজ পড়ে। তারপর সিনথিয়ার হাত রবিনের শার্টের কলারে গেল। ইসুয়া দূর থেকে সবকিছু ভালো করে দেখতে লাগল। রবিন কিছুই বলছে না সিনথিয়াকে। ইসুয়ার ভীষণ রাগ হল। সে তার রাগ দমন করতে পারছে না যেন আজ। রবিন অনেকক্ষণ আড্ডাক্তার দিয়ে কোনো একটা কাজে ভার্সিটির দোতলায় যাচ্ছে। ইসুয়া যেন এই সুযোগটাই খুঁজছিল। রবিন লাইব্রেরি ঢুকল। লাইব্রেরিটা একদম ফাঁকা। এখন প্রায় সব স্টুডেন্টই ক্লাস করছে বিধায় কেউ নেই আপাতত। রবিন কর্নারে একটা বুকশেলফের দিকে এগিয়ে গেল। ধরাম করে দরজা লাগানোর আওয়াজ হতেই পিছনে ফিরল রবিন। রীতিমতো ইসুয়াকে দেখে অবাক সে। রবিন তুমি? ইসুয়া কেন? অন্য কেউ আসার কথা ছিল নাকি? রবিন ভ্রু কুঁচকে তাকিয়ে ওয়েট। ইসুয়া এগিয়ে এসে রবিনের কলার চেপে ধরে। রাগে ফর্সা গাল দুটো টমেটো হয়ে আছে। রবিন কি হয়েছে? ইসুয়া সিনথিয়ার সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? রবিন ব্যাপারটা বুঝতে চেষ্টা করছে। ইসুয়ার কপালে গলায় হাত দিয়ে বলে জ্বর তো নেই। কিছু খেয়েছ নাকি? ইসুয়া আর একবার সিনথিয়ার সাথে দেখলে আপনাকে খাবো। একেবারে গিলে খাবো। রবিন দুষ্টু হেসে জালাস। ইসুয়া সো হোয়াট?
আমার বর, আমি জেলাস হতেই পারি, এতে অসুবিধার কিছু নেই। রবিন। ইসুয়া রবিনের কলার চেপে ধরে কাছে টেনে এনে নাকে নাক ঘষে বলল, অন্য মেয়েদের সাথে মিশতে লজ্জা করে না? ঘরে বউ রেখে পরনারীতে। আর কিছু বলতে দিল না ইসুয়াকে রবিন। ইসুয়ার কোমর জড়িয়ে কাছে টেনে এনে বলল, এরকম বউ অধিকার দেখালেই হতো আগে। ইসুয়া লজ্জায় নেতিয়ে পড়ে। রবিন ইসুয়ার কপালে একটা চুমু খেল। তারপর বলল, মহারানীর আদেশ শিরধার্য। ইসুয়া, ক্লাস রেখে এসেছি, এখন যাই। রবিন ইসুয়ার হাত শক্ত করে ধরে, চলে যাবে? যাবে। ইসুয়া হেসে, যেতে দিন, যেতে হবে। রবিন হাত ছেড়ে দিল। ইসুয়া লাইব্রেরির দরজায় দাঁড়িয়ে পিছনে ফিরে তাকিয়ে বলল, নারী মন বুঝতে শিখ প্রিয়। হাত ছাড়তে বললেও ধরে রাখতে শিখ। রবিন হেসে একটু জোরেই বলে উঠল, লাভ ইউ মিস অধ্যাপিকা। লাভ ইউ সো মাচ। ইসুয়া হেসে বেরিয়ে গেল। রবিন যেন আজ পুরো আকাশটাই হাতে পেয়েছে। মনে মনে বলে, এটা তুমি কি করলে অধ্যাপিকা? এবার যে শুধু জ্বলতে হবে তোমাকে। এতদিন অনেক জ্বালিয়েছ আমাকে। বিকেল 4টা। রিদিমার অফিসের নিচে দাঁড়িয়ে আছে সাদের গাড়ি। সাদ 2বার কল করে রিদিমার নাম্বারে। রিদিমা 2 মিনিট পর বেরিয়ে আসে অফিস থেকে। রিদিমা স্রেফ লেট। সাদ, ওকে কে জলদি উঠো। রিদিমা গাড়িতে উঠে বসে। সাদ ড্রাইভ করছে। 15 মিনিট পর কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছায় সাদ। রিদিমা অতিথিদের আসনের 2 নাম্বার সারিতে এসে বসে দুজনে। শুরুতেই কিছু গণ্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন। তারপর কিছু বিনোদন নাচ দেখানো হয়। সবশেষে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা প্রথম শ্রেণীর লোকদের কিছু সম্বর্ধনা দেওয়া হবে। এখন সবার নাম ঘোষণা করার পালা। রিদিমা আর সাদ মনোযোগ দিয়ে শুনছিল স্টেজের দিক থেকে আসা কথাগুলো। হঠাৎ পাশেই কাউকে বসতে দেখে ফিরে তাকালো সাদ। শাহেদ, কেমন আছিস দোস্ত? শাহেদকে দেখে মাথা গরম হয়ে গেল সাদের। রাগ কন্ট্রোল করতে হয় কি করে এটা ডক্টররা ভালো করেই জানে। তাই চুপচাপ সামনে তাকালো পুনরায় সাদ। শাহেদ, কি রে, কথা বলছিস না যে? রিদিমা এবার চোখ পাকিয়ে তাকালো শাহেদের দিকে। রিদিমার দিকে তাকিয়ে শাহেদ বলল, কেমন আছেন প্রিয়দর্শিনী? সাদ, আমরা একটা ইভেন্টে এসেছি, ফালতু কথা বলার জায়গা এটা নয়। শাহেদ সাদের কাঁধে হাত রেখে, রিদিমার রাগের পিছনে না হয় কোনো কারণ আছে, তুই কেন কথা বলছিস না বলতো? সাদ, রুচি নেই তোর সাথে কথা বলার। শাহেদ, এভাবে রিয়েক্ট করছিস কেন? সাদ, অন্তত তোর মতো চিট তো করছি না। হৃদের সাথে এভাবে চিট করতে লজ্জা করল না তোর? শাহেদ, ও এই একই ব্যাপারে দুজন ক্ষেপে আছিস আমার উপর? রিদিমা দুজনের দিকে তাকিয়ে, শাট আপ, কি হচ্ছেটা কি? তোদের জন্য কিছু বুঝতে পারছি না। তখন মঞ্চের দিক থেকে আওয়াজ এলো, একটু আগে যাকে সম্বর্ধনা জানানো হলো তিনি আর চৌধুরী। উনি স্পেশাল অফিসার অফ। শাহেদ, শোন, তোদের বিষয়টা এক্সপ্লেইন করতে দে। রিদিমা, শুনতে পেলাম না। বাজে কথা না বললেই নয় এখানে। সাদ, আমরা কেউ তোর কোনো অজুহাত শুনতে চাই না। শাহেদ, কথা না শুনে জাজ করা ঠিক না। তখনই মঞ্চের দিক থেকে আওয়াজ আসে, সাদ আহসান, বেস্ট ডক্টর, দেশের উজ্জ্বল ভবিষ্যতের হাতে সম্বর্ধনা তুলে দিব আমরা। সাদ অ্যানাউন্সমেন্ট শুনে এগিয়ে গেল মঞ্চের দিকে। সাদ উঠে যাওয়ার পর রিদিমার পাশে এসে বসে শাহেদ। রিদিমা আর চোখে তাকায় একবার, তারপর আবার সামনে দৃষ্টি দিল। শাহেদ তার কাপা কাপা হাতে রিদিমার হাতে হাত রাখল। শাহেদ, তুমিও একবার সুযোগ দিবে না আমাকে প্রিয়দর্শিনী?
রিদিমা, এটা সঠিক জায়গা নয়, হাত ছাড়ুন। হাত সরিয়ে নিল শাহেদ। সাদ যথাস্থানে ফিরে এসে নিজের আসনে শাহেদকে দেখে মনে মনে খুব ক্ষিপ্ত হল, কিন্তু প্রকাশ করল না। সাদ বসতে বসতে বলে, তা হঠাৎ হাইস্কুলের টিচার এই অনুষ্ঠানে? শাহেদ কিছু বলতে যাবে তার আগেই স্টেজ থেকে এখন সম্বর্ধনা নিতে মঞ্চে আসবে গোয়েন্দা বিভাগের হেড শাহেদ শাহরিয়ার। সাদ হা হয়ে গেল। রিদিমার কোনো হেরফের নেই। শাহেদ এগিয়ে যায় স্টেজের দিকে। সাদ রিদিমার দিকে তাকিয়ে। সাদ, শাহেদ সিআইডি অফিসার? রিদিমা, হুম। সাদ, তুই জানতিস? রিদিমা, দুদিন আগে জেনেছি। সাদ, ও মাই গড, পিও চিটার। শালা গোয়েন্দা হয়ে লোক ঠকিয়ে বেড়াচ্ছে। সম্বর্ধনা হাতে ফিরে এসে নিজের আসনে বসে শাহেদ। মুখে আর কথা ফুটল না তার। তিনজনই চুপ মেরে আছে। এ যেন একজন আরেকজনের অন্তরের সব লুকায়িত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে নীরবে। এখন সম্বর্ধনা নেওয়ার পালা লন্ডন বিজনেস টাইকন রিদিমা চৌধুরী। আমাদের দেশের অর্থনীতিতে যার ভূমিকা ব্যাপক। একে একে সকলেই সম্বর্ধনা হাতে তুলে নিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পালা। সাদ আর রিদিমা এগিয়ে যাচ্ছিল গাড়ির দিকে। পিছন থেকে ডেকে উঠে শাহেদ। শাহেদের ডাক্তার পিছনে ফিরে তাকালো সাদ। রিদিমা পিছনে ফিরল না, থমকে দাঁড়ালো শুধু। ওইরকম পিছনে ফেরার অভ্যাস সে অনেক আগেই ত্যাগ করেছে। সাদ, প্রবলেম কি তোর? শাহেদ, দেখ, তোর সাথে ঝামেলা করার কোনো ইচ্ছে আমার নেই। আমি শুধু রিদিমার সাথে কিছু কথা বলতে চাই। রিদিমার দিকে এগিয়ে যায় শাহেদ। সাদ অপলক তাকিয়ে থাকে। শাহেদ রিদিমার পাশে দাঁড়িয়ে বলল, আমার সঙ্গে 2 কাপ কফি খাওয়ার সময় হবে তোদের, প্লিজ। রিদিমা সাদের দিকে তাকিয়ে চোখ দিয়ে সম্মতি জ্ঞাপন করে। শাহেদের মুখে হাসি ফুটে ওঠে। রিদিমা, সাদ আর শাহেদ কাছের একটা কফি শপে ঢুকল। 3 বন্ধু, আবারও সেই কফি হাউজ, শুধু সম্পর্কগুলো আগের মতো নেই, পাশে নেই বই, মুখে সেদিনের দুষ্টুমির হাসিগুলো আজ পরিণত হয়েছে প্লাস্টিকের হাসিতে। সবাই যেন এক একটা যন্ত্র। শাহেদ ওয়েটারকে ডেকে একটা কোল্ড কফি, একটা ব্ল্যাক কফি এবং কড়া করে 1 কাপ চা। রিদিমা, নো কোল্ড কফি, গ্রিন টি। শাহেদ হা করে তাকিয়ে আছে। ওয়েটার অর্ডার নিয়ে চলে যায়। শাহেদ, কোল্ড কফি ছাড়লি কবে? রিদিমা, জীবনের প্রয়োজনে অনেক কিছুই ছাড়তে হয়। সাদ, সবারই টেস্ট বদলায়। শাহেদ, খুব পরিবর্তন হয়েছিস দুজনে। সাদ, তা তো বটেই। রিদিমা, তা সিআইডিতে জয়েন করলেন কবে থেকে স্পেশাল অফিসার শাহেদ শাহরিয়ার? শাহেদ, সাদ, আইনের লোক হয়েও ঠকিয়ে বেড়াচ্ছিস সবাইকে। শাহেদ, আমি এতদিন সিক্রেট অফিসার ছিলাম বিধায় বিষয়টা সকলের কাছ থেকে লুকাতে হয়েছে। রিদিমা, তারপর? সাদ, এটা না হয় ডিউটির অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সেদিন কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি? শাহেদ, সেটা বলার চেষ্টাই করছি, তোরা সুযোগ দিচ্ছিস কই? রিদিমা, তুই তোর চান্স হারিয়ে ফেলেছিস। শাহেদ অসহায় দৃষ্টিতে তাকিয়ে, এভাবে বলিস না। রিদিমা, তো কিভাবে বলা উচিত শিখিয়ে দিবি প্লিজ। সাদ নিশ্চুপ। শাহেদ বলে উঠল, তুই অনেক কঠিন হয়ে গেছিস প্রিয়দর্শিনী। রিদিমা, ততটা নরমও ছিলাম না আগে। শাহেদ, তবে আগের চেয়েও অনেকটা। সাদ, প্লিজ, তুই এখন হৃদের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে বসিস না। শাহেদ, তা দুজন কি এই তেজটা শুধু আমার উপরই অ্যাপ্লাই করছিস? সাদ, কি বলতে চাস? শাহেদ রিদিমার দিকে তাকিয়ে, বাইরের দুনিয়াতে রিদিমা চৌধুরীর দাপট তো খুব। ঘরের ভিতরের ক্রিমিনাল ধরতে এত সময় লাগে?
সাদ তোর মতো চোর পুলিশের চাকরি না আমাদের। শাহেদ তা না হয় বুঝলাম, কিন্তু আপনার হৃদকে হিসাব করে বলতে বলুন যে তার ঠিক কয়টা সিক্রেট গ্রুপ আছে এই দেশে। রিদিমা এসব গ্রুপ আমার নিজের নিরাপত্তার জন্য। এটা নিয়ে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। সাদ শাহেদের দিকে তাকিয়ে তোর জবাব পেয়েছিস? শাহেদ এত বকবক ফুটছে কি করে তোর মুখে হারামি, বিদেশ থেকে পালিয়ে এসেছিস সামান্য একটা মেয়ের হাত থেকে বাঁচার জন্য। ছি। সাদ সো হোয়াট আমার ইচ্ছা। শাহেদ তা না হয় বুঝলাম। রিদিমা ওয়েট ঘরের ক্রিমিনাল মানে? শাহেদ ভ্রু কুচকে ইটস আ টপ সিক্রেট ম্যাডাম বলা যাবে না। খুব শীঘ্রই দেখতে পাবেন। এভাবে মান অভিমানের পাল্লা দিয়ে চলতে থাকে তিন বন্ধুর কথা। ইসুয়া ভার্সিটি শেষ করে বাড়িতে ফিরেছে। রুমে ঢুকতেই পিছন থেকে জড়িয়ে ধরে রবিন। খালি কাঁধে ঠোঁট রাখে ইসুয়ার। ইসুয়ার চোখ দুটো ছানাবড়া। চেঁচিয়ে উঠে সে। ইসুয়া এই কি করছেন? ছাড়ুন। রবিন সবে তো শুরু, এখনই এত বিরক্ত হয়ে গেছেন? ইসুয়া আগে বলুন আপনি ভার্সিটি থেকে কখন আসলেন? কত খুঁজেছি আমি আপনাকে। ইসুয়াকে জড়িয়ে ধরা হাত দুটো আলগা হয়ে এলো রবিনের। রবিন আমতা আমতা করে বলল আসলে আপনি তো আজ অফিস থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিল, তাই অফিস সামলাতে জলদি চলে আসতে হয়েছিল। ইসুয়া কাঁধের হাতব্যাগটা রাখতে রাখতে বলল ওহ, আমি আরও ভাবলাম। রবিন কপাল ভাঁজ করে কি? ইসুয়া মেয়েদের সাথে ইটিসপিটিস করছেন কোনো চিপায় চাপায় বসে। রবিন হোয়াট ইটিসপিটিস, হোয়াট চিপাচাপা? ইসুয়া নাথিং। ইসুয়া ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে আর উচ্চ স্বরে হাসতে লাগল। সেই হাসির আওয়াজ রবিনের কানে যেতেই চিল্লিয়ে উঠে রবিন। রবিন মিস অধ্যাপিকা বের হন খালি ওয়াশরুম থেকে। আজ তো আপনার খবর আছে। ইসুয়া কোচো করবেন। হঠাৎ সিনথিয়া এলো রবিনের কক্ষে। সিনথিয়াকে দেখে রবিন জিজ্ঞেস করল, রবিন তুই এখানে? সিনথিয়া ছুটে এসে রবিনের গলা জড়িয়ে ধরে মিস করছিলাম তোমাকে। রবিন ছাড়, গায়ে পড়া স্বভাবটা এবার ছাড়। সিনথিয়া তোমার থেকে দূরে যেতে ইচ্ছেই করে না। রবিন ঝটকা মেরে সিনথিয়ার হাতটা সরিয়ে দিয়ে আমার বউ দেখলে মারবে, দূরে যা। ইসুয়া তখন ওয়াশরুম থেকে বেরিয়েছিল। সিনথিয়াকে দেখে বলে উঠল কি গো ননদিনী? ভাইয়ের ঘরে হঠাৎ? সিনথিয়া কিসের ভাই? রবিন আর আমি সমবয়সী। ইসুয়া তাতে কি? সম্পর্কে তো ভাইই হয় তোমার। রবিন এক্স্যাক্টলি। সিনথিয়া গোমরা মুখে বলল এমনিতেই এসেছিলাম। কথাটা বলেই বেরিয়ে গেল সিনথিয়া। ইসুয়া মুচকি হেসে ছাদে কাপড় শুকাতে দেওয়ার জন্য বেরোতে যাবে, তখনই রবিন ইসুয়াকে সামনে থেকে জড়িয়ে ধরল। ইসুয়া হকচকিয়ে গেল। এই আপনার হুটহাট করে জড়িয়ে ধরার ব্যামো আছে নাকি? রবিন না তো, আমার তো বউ রোগ। ইসুয়া ফাজিল কোথাকার। ছাড়ুন বলছি, নয়তো ভিজে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে মেরে ফেলব। রবিন তাই করো বউ। অল্প অল্প করে মারার চেয়ে ও একেবারে মেরে ফেল। রেহাই দাও। এইদিকে দেলোয়ার খান দুদিন পর ফিরলেন চট্টগ্রাম থেকে। তাড়াহুড়ো করে ঘরে ঢুকতে যাবেন তখনই স্ত্রী সুরাইয়া খানের সাথে ধাক্কা খেলেন। হাত থেকে পড়ে গেল পুটলিটা। অনেকগুলো চকচকে জিনিস সারা ঘরের মেঝেতে ছিটিয়ে পড়ে। দেলোয়ার খান ঘরের দরজা লক করে দিল সঙ্গে সঙ্গে। সুরাইয়া খান অবাক হয়ে তাকিয়ে আছে। দেলোয়ার খান চকচকে জিনিসগুলো একটা একটা করে কুড়াচ্ছেন। সুরাইয়া খানের পায়ের কাছে একটা পড়েছিল, সেটা তিনি তুলে হাত দিয়ে চোখের সামনে ধরে পরখ করে দেখে স্বামীর দিকে তাকালেন।
সুরাইয়া খান ডায়মন্ড। দেলোয়ার খান আসতে বল, কেউ শুনতে পাবে। সুরাইয়া খান কোথায় পেলে এসব? কি করো তুমি? দেলোয়ার খান বললাম না আস্তে কথা বল, দেয়ালেরও কান আছে। সুরাইয়া খান তুমি কি করো বলবে আমায়? দেলোয়ার খান তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস? সুরাইয়া খান স্বামীর ধমকে শিউরে উঠেন। দেলোয়ার খান দেখেছিস বাপের জন্মে এত হিরে? শকর কর আমার কাছে দেখছিস। সুরাইয়া খান তুমি কি স্মাগলিংয়ে যুক্ত? দেলোয়ার খান হাসতে হাসতে বলেন অন্য সবার কাছে স্মাগলিং হলেও আমার কাছে এটার মানে ব্যবসা, রাতারাতি বড়লোক হওয়ার ব্যবসা। সুরাইয়া খান বয়স তো অনেক হল, এবার এসব পাপকাজ ছাড়ো। দেলোয়ার খান রেগে জ্ঞান না দিয়ে এক কাপ চা নিয়ে আয়। যা। সুরাইয়া খান কথা বাড়াল না, কারণ তিনি জানেন কুকুরের লেজ কখনো সোজা হবার নয়। এবার শুধু শাস্তি পাওয়ার পালা। রুম থেকে বেরিয়ে পড়লেন তিনি। ড্যাড আসব? আফজাল সাহেব আরে তুই আয় মা। রিদিমা কি করছ? আফজাল সাহেব কিছু না, বসে আছি। তোর মাকে পাঠিয়েছি চা করতে। কিছু বলবি? রিদিমা রবিন আর ইসুয়ার ব্যাপারে। আফজাল সাহেব কপাল কুঁচকে আবার কিছু করেছে নাকি হতচ্ছাড়াটা? রিদিমা নো ড্যাড। আফজাল সাহেব তাহলে? রিদিমা এবার ওদের রিসেপশনের ব্যবস্থাটা করে ফেলা উচিত আমার মতে। আফজাল সাহেব ওদের না জানিয়ে রিসেপশনের ব্যবস্থা করা কি ঠিক হবে? রিদিমা জানাবে না কেন? ডিনারে সবাই থাকবে, তখন সবাইকে তুমি বলে দিও না হয়। আফজাল সাহেব সেখানে মাও থাকবে। রিদিমা ওইটুকু আমি সামলে নিতে পারব। আফজাল সাহেব ওকে আমি ডিসকাস করে নিব আজ সবার সাথে। বাবার সাথে কথা শেষ করে বেরিয়ে যায় ঘর থেকে রিদিমা। নিজের কক্ষে যাওয়ার সময় হঠাৎ মুড চেঞ্জ হয়ে গেল তার। সিঁড়ি বেয়ে ছাদে উঠতে থাকে সে। তখনই ইসুয়া কোনো কারণে রুম থেকে বের হয়েছিল। রিদিমাকে ছাদে উঠতে দেখে সে ও পিছু নিল। রিদিমা ছাদের কার্নিশে দাঁড়িয়ে একমনে চেয়ে আছে আকাশের ওই মেঘে ঢাকা চাঁদটার দিকে। কি অদ্ভুত এই পৃথিবী! একই রকম মানুষের কত ভিন্ন ভিন্ন জীবন। কেউ ঠকবাজ, কেউ বিশ্বাসঘাতক, কেউ ভালোবাসার কাঙ্গাল, কেউ দুমুঠো খেতে পায় না এতটাই অভাবী। সবারই অভাব রয়েছে, কারো টাকার, কারো ভালোবাসার। হঠাৎ পিছন থেকে ইসুয়া জিজ্ঞেস করে, ইসুয়া মন খারাপ আপু? রিদিমা পিছু ফিরে তুমি? এসো এসো। ইসুয়া এগোতে এগোতে বললে না তো, মন খারাপ। রিদিমা কই? না তো। ইসুয়া তাহলে এত কি ভাবছিলে? রিদিমা জানো ইসুয়া, তুমি একমাত্র ব্যক্তি যে কি না বিনা দ্বিধায় আমাকে সবকিছু জিজ্ঞেস করে ফেল। মনের মাঝে চেপে রাখো না কোনো কিছু। ইসুয়া ওমা চেপে কেন রাখতে যাব, যেটা জানতে ইচ্ছা করবে এইটা জেনে নেওয়াই বেটার। রিদিমা একটা কোয়েশ্চেন করি তোমাকে? ইসুয়া হ্যাঁ অবশ্যই করো আপু। রিদিমা বলো তো এই দুনিয়াতে সবচেয়ে অভাবী কারা? ইসুয়া যাদেরকে ভালোবাসার মতো কেউ নেই। রিদিমা রাইট। ইসুয়া হঠাৎ এই কথা কেন আপু? রিদিমা নিজেকে মাঝে মাঝে সবচেয়ে অভাবী মনে হয়। ভালোবাসার মতো কেউ নেই, বৃথা জীবন। ইসুয়া মোটেও না, এটা একেবারে ভুল ধারণা। তোমার পরিবার আছে তোমাকে ভালোবাসার জন্য, তোমার বাবা মা, তোমার ভাই আর তোমার ফ্রেন্ডরাও আছে। রিদিমা তারপরও দিন শেষে আমাদের একটা নিজের মানুষ থাকা চাই, যার কাছে আমি মন উজাড় করে হাসতে পারব, প্রাণ খুলে কাঁদতে পারব, সবার নামে অভিযোগ করতে পারব নির্দ্বিধায়। ইসুয়া ভ্রু কুঁচকে লাইফ পার্টনার?
রিদিমা, ইসুয়া 7 ভাইয়া তো আছেই। রিদিমা হোয়াট? 7 আছে মানে? রিদিমার হালকা চেঁচিয়ে উঠা দেখে ইসুয়া ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, আসলে আপু। রিদিমা, তুমি নির্ভয়ে বলতে পারো। ইসুয়া চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে গড়গড় করে বলে ফেলল, আসলে আপু 7 ভাইয়া তোমাকে খুব ভালোবাসে। ইসুয়ার কথা শুনে রিদিমার পায়ের তলা থেকে মাটি সরে গেল যেন। ইসুয়ার দিকে তাকিয়ে পুনরায় জিজ্ঞেস করল, এটা তোমায় 7 বলেছে? ইসুয়া না মানে ওনার চোখ দেখলেই বোঝা যায়। রিদিমা কথা ঘুরবে না একেবারে। 7 নিজে তোমাকে এই কথা বলেছে কিনা? ইসুয়া হুম। রিদিমার শরীরটা থরথর করে কাঁপছে। নিজের রাগ নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে পড়ছে। ইসুয়ার দিকে তাকিয়ে বলল, নিচে যাও ইসুয়া। আমাকে একটু একা থাকতে দাও। ইসুয়া রিদিমার আচরণে হকচকিয়ে গেল। তাই সে বিনা বাক্যে নিচে চলে গেল। রিদিমা তার লাল লাল চোখ দুটো দিয়ে আকাশ দেখছে। কিছুক্ষণ পর সে 7 নাম্বারে কল দিল। দুবার কল হওয়ার পর রিসিভ হলো না দেখে রিদিমা একটা অ্যাড্রেস দিয়ে সেখানে কাল 12টার সময় দেখা করতে বলে 7কে মেসেজ করার পর শাহেদের নাম্বারে কল দেয় রিদিমা। শাহেদ তখন নিউজপেপার পড়ছিল। রিদিমার নাম্বার নিজের ফোনের স্ক্রিনে দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে সে। কলটা তাড়াহুড়ো করে রিসিভ করতেই, শাহেদ, হ্যালো। রিদিমা, কাল দেখা করা যাবে? শাহেদ, হুম। কোনো সমস্যা? রিদিমা, এলেই জানা যাবে। শাহেদ, কোথায় দেখা করতে হবে? রিদিমা, অ্যাড্রেস আমি সেন্ড করে দিচ্ছি। শাহেদ, ওকে। রিদিমা কল কেটে অন্য একটা নাম্বারে ডাক্তার ল করল। কলটা ধরার সঙ্গে সঙ্গে রিদিমা বলল, আমি একটা পিক আর তার সাথে অ্যাড্রেস দিচ্ছি, কালকের মধ্যে তাকে বাংলাদেশে আমার চাই, যে করেই হোক। ফোনের ওপাশ থেকে কাজ হয়ে যাবে ম্যাডাম। রিদিমা কথা বলা শেষ করে নিচে নেমে আসে। ডিনারের সময় হয়েছে। সবাই নিশ্চয়ই অপেক্ষা করছে। তাই সে সোজা ডাক্তার নিং রুমে চলে আসে। রাতের খাবার খেতে বসেছে সকলে। আফজাল সাহেব দেলোয়ার খানের দিকে তাকিয়ে বলল, আফজাল সাহেব, আজকাল তোমার কোনো হদিস পাওয়া যায় না। দেলোয়ার, কোথায় থাকো? দেলোয়ার খান, বিশেষ কাজে 2 দিনের জন্য চট্টগ্রাম যেতে হয়েছে। আফজাল সাহেব, ওহ তাই বলো। সুরাইয়া খান স্বামীর দিকে আর চোখে ঘৃণা ভরা দৃষ্টিতে একবার তাকালেন। রিদিমা চিকেনে কামড় বসাতে বসাতে বলল, এই কাজের জন্য কত জায়গায় যেতে হয় আপনাকে ফুফা? দেলোয়ার খান হকচকিয়ে গেল। এই মেয়ে তাকে সন্দেহ করছে নাকি? গলা পরিষ্কার করে মিনমিনিয়ে বলেন, দেলোয়ার খান মানে? রিদিমা, মানে হলো কি, এমন কাজ ছিল হঠাৎ কাউকে না জানিয়েই চট্টগ্রাম চলে গেলেন হঠাৎ? মমতা চৌধুরী তোমাকে কৈফিয়ত দিবে নাকি সে? তুমি ছোট হয়ে যেসব কাজ করো, আমাদের মুরব্বীদের তার কৈফিয়ত দাও কখনো? রিদিমা, ওইটুকু আশাও করবেন না কখনো মিসেস চৌধুরী। মমতা চৌধুরী, দিন দিন খালি অধপতন হচ্ছে তোমার। রিদিমা কিছু বলতে যাবে তার আগেই রবিন বলে উঠল, দাদিমা, তোমার ফেভারিট বেগুন ইলিশের তরকারিটা খাও। তারপর বোনের দিকে তাকিয়ে চোখ দিয়ে আশ্বস্ত করে। আফজাল সাহেব কেসে সবার দৃষ্টি আকর্ষণ করল। আফজাল সাহেব, তোমাদেরকে আমার কিছু কথা বলার ছিল। রবিন, কি বাবা? আফজাল সাহেব, তোমাদের বিয়েটা তো ঘরোয়া ভাবে হয়েছে, এবার রিসেপশন করে ধুমধাম করে ইসুয়া মামুনিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় হয়েছে। ইসুয়া ধুমধাম করে জানানোর কি আছে বাবা? রিদিমা, অবশ্যই দরকার আছে। রবিন, তোমরা যেটা ভালো বুঝো করো।
সিনথিয়া ইসুয়ার দিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে বলল, আদিক্ষেতা। ঠিক তখনই পাশ দিয়ে ইসুয়া যাওয়ার সময় হাতে থাকা ডাক্তার বাটিটা একেবারে উল্টে গিয়ে সিনথিয়ার পিঠ বরাবর কাঁধে পড়ল। সিনথিয়া জলদি করে উঠে দাঁড়ায়। ততক্ষণে সে ডাক্তার দিয়ে এক প্রকার গোসল করে নিয়েছে। সিনথিয়া, এটা কি করলে? দিল তো সারা শরীর অপরিষ্কার করে। ইসুয়া, সরি আমি দেখিনি। রবিন সিনথি জাগিয়ে চেঞ্জ করে নে। সিনথিয়া ইসুয়ার দিকে তাকিয়ে যেতে যেতে বলল, অসহ্যকর। মমতা চৌধুরী কপাল ভাঁজ করে ইসুয়ার দিকে তাকিয়ে বললেন, সবসময় তোমার হাত থেকে এটা সেটা ওর উপরেই কেন পড়ে? ইসুয়া, সরি দাদিমা। রিদিমা, এতবার সরি বলার মতো কিছু করনি তুমি। আফজাল সাহেব, মন খারাপ করার মতো কিছু হয়নি। রবিন, তুমি ইসুয়াকে নিয়ে শপিং এ যাবে। 2 দিন পর রিসেপশনের ডেট ফিক্সড করেছি। ওর যা যা লাগবে সবকিছুর ব্যবস্থা করে দিও। রবিন, ওকে বাবা। সবাই ডিনার শেষ করে যে যার রুমে চলে যায়। ইসুয়া হাতের কাজগুলো সেরে রুমে আসে। বিছানায় দপ করে বসে পড়ে। রবিন তখন বেকনিতে ছিল। ইসুয়ার উপস্থিতি টের পেয়ে রুমে আসে। রবিন, এনিথিং রং? ইসুয়া, হুম। রবিন, কি হয়েছে? ইসুয়া রবিনকে তার আর রিদিমার কথোপকথনের সব বলল। রবিনের কপালে চিন্তার ভাঁজ পড়ে। ইসুয়ার দিকে তাকিয়ে বলল, সাদ ভাইয়া কি সত্যিই আপুনিকে ভালোবাসে? ইসুয়া, সেটাই তো বলল আমাকে। রবিন, ওকে, নো টেনশন, ঘুমিয়ে পড়ো। রবিন তার গায়ের গেঞ্জিটা পাল্টে একটা টি-শার্ট পরল। ইসুয়া অবাক হয়ে বলল, এত রাতে কোথাও যাচ্ছেন নাকি? রবিন, বন্ধুদের সাথে একটু আড্ডাক্তার দিব। ইসুয়া, এত রাতে? রবিন দুষ্টু হেসে, কেন? মিস করছো নাকি? ইসুয়া অসভ্য, মন থেকে শয়তানি যাবে না কখনো। রবিন আর কিছু না বলে বেরিয়ে গেল বাড়ি থেকে। ইসুয়া বিছানায় গা এলিয়ে দেয়। শাহেদ ডিনার শেষ করে কেবল হাত ধুয়েছে তখনই বাড়ির কলিং বেল বেজে উঠল। শিলা আর শাহেদ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। শাহেদ, দেখ তো এত রাতে কে এলো? শিলা দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে রবিন ঢুকল। শাহেদ এগিয়ে গেল তার দিকে। শাহেদ, কি ব্যাপার, তুমি? রবিন, আপনি কিছু বলেছে আপনাকে ভাইয়া? শাহেদ, রিদিমা? কই না তো। কিছু কি হয়েছে বাড়িতে? রবিন, আসলে শাহেদ, রিদিমা কাল দেখা করতে বলেছে আমাকে। রবিন, ওহ আচ্ছা। শাহেদ, কি হয়েছে বলবে তো? রবিন, কাল আপুনির কাছ থেকেই শুনবেন। শাহেদ, সে না হয় হলো, তুমি শান্ত হয়ে বসো তো। রবিন, না, অনেক রাত হয়েছে। বাড়িতে ফিরতে আরো লেট হবে। তার চেয়ে বরং অন্য একদিন বসব। শাহেদকে বিদায় জানিয়ে আবারও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রবিন। রিদিমা, বল আরিফ। আরিফ ম্যাডাম, আপনার দেওয়া ঠিকানা অনুযায়ী খোঁজ করতে গিয়েছি, কিন্তু কাউকে পাওয়া যায়নি। রিদিমা, ভালো করে খোঁজ লাগাও। আরিফ, তাকে পাওয়া না গেলেও তার খোঁজ পাওয়া গেছে। রিদিমা, কোথায় আছে সে? আরিফ, দুর্ভাগ্য বলবো নাকি সৌভাগ্য বলবো? রিদিমা, হোয়াট? আরিফ, সে এখন বাংলাদেশেই আছে। রিদিমা মুখে হাসি ফুটিয়ে ওআইসি। আরিফ, এবার কি করবেন ম্যাডাক্তার? রিদিমা, এর আপডেট তুমি পড়ে পেয়ে যাবে। রাখছি। আরিফ, ওকে ম্যাডাম। রিদিমা কলটা কেটে বেডের উপর শুয়ে পড়ে। মাথাটা ধরেছে খুব। ঘুমানোর প্রয়োজন। চোখ জুড়ে ঘুম নেমে আসে তার। রিদিমার দুটো মিসড কল নিজের ফোনের স্ক্রিনে দেখে সাদ হতভম্ব। রিদিমা কল করেছে, অথচ সেটা মিস করে ফেলল সে। কপালটাই খারাপ।
রিদিমাকে কল দিতে যাবে তখনই মেসেজটা চোখে পড়ে সাদের। একটা অ্যাড্রেস দেওয়া। সেখানে কাল 12টার সময় দেখা করতে বলেছে রিদিমা। তবে কি বিশেষ কিছু? মেসেজটা পড়ে সাদ হাতে কফির কাপে চুমুক দিল। কাপ হাতে নিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। রাতে খাওয়ার পর কফি না হলে যেন কিছু একটা মিস হয়ে যায় সাদের। একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। বারান্দায় দাঁড়ানো সাদ খেয়াল করল তাদের বাড়ির সামনের রাস্তায় সোডিয়ামের আলোতে হুডি পরা কাউকে দেখা যাচ্ছে, যে কিনা সাদের বেলকনির দিকেই তাকিয়ে আছে। তার চেহারাটা স্পষ্ট দেখা না গেলেও রাস্তায় তার ছায়াটা গভীর অন্ধকারে আচ্ছন্ন। সাদ চোখের চশমাটা ঠিক করে নিল। চিনতে পারছে না সে। কে হতে পারে এই ছায়ামানব? নাকি ছায়ামানবী? এই দেশে তাকে ফলো করবে কে? তাও আবার এত রাতে। জরুরি তলব হঠাৎ। রিদিমা তুই বসো, আরও একজনকে আসতে বলেছি। সাদ কাকে? রিদিমা এলেই দেখবি। রেস্টুরেন্টের দরজা দিয়ে শাহেদকে ঢুকতে দেখে সাদ উঠে দাঁড়ায়। রিদিমা সাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি? সাদ ও এখানে কেন রিদ? রিদিমা বসো, একটু পরই জানতে পারবি। শাহেদ রিদিমাদের সঙ্গে যোগ দিল। রিদিমা আর সাদের দিকে তাকিয়ে বলল হাই গাইজ। সাদ যেন অসন্তুষ্ট। রিদিমা মুচকি হেসে জবাব দেয়। শাহেদ রিদিমাকে উদ্দেশ্যে করে বলে, শাহেদ এভাবে ডাক্তার কারণ? রিদিমা আজ তোদেরকে আমার অনেক কিছু জানানোর আছে। সাদ ফোনে বললেই পারতি। রিদিমা সরাসরি বলতে হবে তাই তো ডেকেছি। তোর সময় না থাকলে আসতে পারিস। সাদ। শাহেদ বলো, কি হয়েছে? রিদিমা সেদিন না আসার কারণ কি? শাহেদ ভ্রু কুঁচকে কোনো দিন? রিদিমা জাস্ট শাট আপ, আমি এখানে মজা করতে আসিনি, যা জানতে চেয়েছি বলো। সাদ পুরনো কাসুন্দি ঘাটার কি দরকার রিদ? বাদ দে না। রিদিমা সাদের দিকে তাকিয়ে তোর কি খুব বেশি প্রবলেম হচ্ছে? সাদ হকচকিয়ে গেল, আমতা আমতা করে বলল না। রিদিমা তাহলে একটু চুপ থাক। রিদিমা শাহেদের দিকে তাকিয়ে কি হলো? বলুন, এতদিন তো এই সুযোগটাই খুঁজছিলেন। শাহেদ গলা খেকিয়ে যেদিন আমাদের কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রি করার কথা ছিল, তখন আমি বাসা থেকে সব ব্যবস্থা করেই বের হয়েছিলাম প্রিয়দর্শিনী। সাদ পথে এমন কি হলো সব ব্যবস্থা জলাঞ্জলি দিল? শাহেদ রাস্তায় ছিলাম, হঠাৎ একটা কল আসে আমার অফিস থেকে, খুব ইম্পর্ট্যান্ট মিশনে যেতে হবে ওই মুহূর্তেই। রিদিমা আমাকে কল করে জানানোর প্রয়োজন ছিল নাকি? শাহেদ তখন কি বলতাম আমি? আমার এই কাজের কথা তখন সবার কাছ থেকে লুকানো ছিল, কেউ জানত না। রিদিমা আমি সারাদিন বসেছিলাম যেখানটায় আসার প্রতিশ্রুতি দিয়েছিলে। শাহেদ আমার মিশন শেষ হতেই আমি সরাসরি সেখান থেকে তোমার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই। তবে রিদিমা আর সাদ তবে? শাহেদ আমি যখন মিশন শেষ করে আসতে যাব তখনই একটা নাম্বার থেকে কল আসে আর আমার মাকে মেরে ফেলার হুমকি দেয়। রিদিমা ডোন্ট টক রেবিজ। সাদ হেসে জবাব দেয় গল্প বানাস না, তোর তো মা নেই। তোর মাকে কে মারতে যাবে? শাহেদ সাদের দিকে তাকিয়ে তোর উত্তরটা আমি পড়ে দিচ্ছি, ওয়েট। রিদিমার দিকে তাকিয়ে বলল মায়ের কাছ থেকে সেই ছোটবেলায় দুই ভাই বোন আলাদা হয়ে গেছি, অন্তত দূর থেকে একটু দেখার আশা তো আছে যতদিন বেঁচে থাকবে। যদি সেদিন আমি যেতাম, তোমাকে বিয়ে করতাম, তবে আমার মাকে আমাদের হারাতে হতো। জীবনে অনেক কিছু হারিয়েছি প্রিয়দর্শিনী, আর হারাতে ইচ্ছে করেনি সেদিন। রিদিমা আমাকেও তো সেদিন হারিয়েছেন।
শাহেদ 2 দিন পার হয়ে গেলে তোমাকে জানাবো ভেবেছি, কিন্তু তুমি তো আমাকে সেই সময়টাই দিল না। সাদ দুজনের কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কি হচ্ছে এসব? মাথায় ঢুকছে না কিছু তার। রিদিমা কে ছিল? শাহেদ মিস্টার দেলোয়ার খান। রিদিমা তার ডাক্তার হাত দিয়ে টেবিলের উপর থাকা গ্লাসটা মাটিতে ছুঁড়ে মারে। এই একটা মানুষই আমার জীবনের কালসাপ হয়ে দাঁড়িয়েছে সেই শুরু থেকে। শাহেদ তিনি আরও অনেক কাজের সাথে যুক্ত। উপযুক্ত প্রমাণের অভাবে তাকে ধরা যাচ্ছে না। উপর থেকে স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়েছে। তার সকল কর্মকাণ্ডের প্রমাণ সহ তাকে হাতে নাতে গ্রেফতার করার নির্দেশ আছে। রিদিমা আমার কাছে কিছু প্রুফড আছে, তবে ওগুলো যথেষ্ট নয় আমার মনে হয়। অপরাধীকে হাতে নাতে ধরাই সর্বোত্তম উপায়। শাহেদ নো প্রবলেম, যাকে লাগানো হয়েছে ডিউটিতে সে সুযোগের অপেক্ষায় শুধু। সাদ এবার আমাকে ও কিছু বুঝিয়ে বল। রিদিমা আমার এ বিষয়ে অনলি শাহেদের সঙ্গে কথা ছিল। হয়ে গেছে, তুই এত জেনে কি করবি? শাহেদ আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না প্রিয়দর্শিনী? রিদিমা আমি এখন এসব নিয়ে ভাবছি না, ভাবতে চাই না। সাদের দিকে ফিরে তাকালো রিদিমা। হঠাৎ দেশে আসার কারণটা আমাকে বলবি? সাদ ভ্যাবাচ্যাকা খায়। রিদিমা কি কিছু সন্দেহ করছে? সাদ আমতা আমতা করে বলল মায়ের জন্য। তার আবদার এই। রিদিমা ইসুয়াকে কি বলেছিস? সাদ টেনে টেনে বলে আমি। রিদিমা আমি তোকেই জিজ্ঞেস করছি। সাদ আমি ওকে আবার কি বলতে যাব? রিদিমা চালাকি করার চেষ্টা করিস না ডাক্তার তার। সাদ অ্যাকচুয়ালি আই লাভ ইউ রিদ। রিদিমা খুব একটা অবাক না হলেও শাহেদ তার রক্তচোখে তাকিয়ে আছে সাদের দিকে। রিদিমা আর ইউ ম্যাড? সাদ কেন রিদ? কাউকে ভালোবাসার মাঝে পাগলামির কি দেখলি? শাহেদ সাদ তুই জানিস আমার আর রিদিমার সম্পর্কের কথা। তারপরও সাদ রিলেশনটা নেই। থাকলে কখনোই এভাবে স্বীকার করতাম না রিদকে আমিও ভালোবাসি, ভালোবাসতাম। রিদিমা ভালোবাসতাম মানে? সাদ আমিও তোকে ভার্সিটি থেকেই ভালোবেসে আসছি। কিন্তু তোদের রিলেশনের পর আর দেশে থাকার সাহস পাইনি। কিছু দিন পরই লন্ডনে চলে যাই। রিদিমা হোয়াট? শাহেদ কি বলছিস তুই এসব? সাদ রেগে কেন? তুই যদি রিদকে ভালোবেসে মাঝপথে হাত ছেড়ে দিতে পারিস, তবে আমি রিদকে ভালোবাসি স্বীকার করাতে কোনো ভুল দেখতে পাচ্ছি না। রিদিমা স্টপ গাইজ, আমি কোনো পোশাক নই যে পছন্দ হলো আর তোরা কিনে নিলি। সাদ রিদ শোন। রিদিমা আমাকে আগে বলিসনি কেন? সাদ ফ্রেন্ডশিপ ভাঙার ভয়। শাহেদ এখন বুঝি ফ্রেন্ডশিপ ভাঙার ভয়টা নেই? রিদিমা এখানে তোদের তর্ক করতে ডেকে নিয়ে আসিনি আমি। দেখ সাদ, আমি জীবনে একজনকে ভালোবেসেছিলাম। তার জায়গায় অন্য কাউকে মেনে নেওয়া ইটস নট পসিবল। সাদ রিদ এভাবে বলিস না। সাদ হুট করেই রিদিমার হাতটা ধরে। রিদিমা হকচকিয়ে গেল। শাহেদ কপাল কুঁচকে দেখছে সবকিছু। রিদিমা কি করছিস কি? হাত ছাড়। শাহেদ হাতটা ছাড় সাদ। সাদ আমি তোকে খুব ভালোবাসি রিদ। আমি তো দূরেই চলে গেছিলাম, ভাগ্য আমাকে আবারও টেনে এনেছে। এতে আমার দোষটা কোথায় বল? রিদিমা দেখ বিষয়টা এমন না যে তোকে রিজেক্ট করে আমি শাহেদকে আবার সুযোগ দিচ্ছি। আমি আমার লাইফের সঙ্গে আর কাউকে জোড়াতে চাই না। শাহেদ এবার যেন একটু নিভে গেল প্রিয়দর্শিনী। সাদ রিদ আমাকে। রিদিমা উঠে দাঁড়ায় আর বলে আমি আর কিছু শুনতে চাচ্ছি না প্লিজ। যা বলার ছিল বলে দিয়েছি আমি। শাহেদ কিন্তু
রিদিমা তোরা বসো, আরও একজন আসার ছিল। এত লেট হচ্ছে কেন, আমি এগিয়ে দেখি। কথাটা বলে রিদিমা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। সাদ আর শাহেদ নিস্তব্ধ হয়ে আছে। কি হবে বুঝতে পারছে না কেউ। কি চায় রিদিমা? মিনিট চারেক পর রিদিমা একটি মেয়ের সঙ্গে রেস্টুরেন্টে ঢুকল। শাহেদ সাদের দিকে তাকিয়ে বলল, হু ইজ শি? সাদ সামনে তাকিয়ে দাঁড়িয়ে গেল মিস মারিয়া। রিদিমা আর মারিয়া একসঙ্গে এগিয়ে আসে সাদ আর শাহেদের দিকে। মারিয়া একটা সিম্পল সুতি শাড়ি পরে আছে। চলাফেরা হাঁটার স্টাইলে কিছুটা বাঙালি বাঙালি মনে হচ্ছে। সাদ আপনি এখানে? রিদিমা আমি ডেকেছি। সাদ কেন? রিদিমা মেয়েটাকে দেখ, ডাক্তার তার তোকে পাওয়ার জন্য কত কি না করছে। আর তুই? সাদ তুই জানিস না রিদ উনি সেদিন কি করেছে? রিদিমা আমি সব জানি, মারিয়া আমাকে সবটাই বলেছে। কিন্তু কার জন্য করছে এসব সে? ওটা একবার ভাব। সাদ চাই না ভাবতে। রিদিমা কিছু বলতে যাবে তার আগেই মারিয়া বলে উঠল, ডক্টর আহসান। সাদ ভ্রু কুঁচকে তাকায়। মারিয়া এগিয়ে এসে বলল, আমি আর আপনাকে কখনো ডিস্টার্ব করব না। এটা নিয়ে কোনো টেনশন নিবেন না। আসলে আমার মা বাঙালি ছিলেন, বাবা বিদেশি। বাংলাদেশের প্রতি আগ্রহ আমার ছোটবেলা থেকেই। তাই একটু একটু বাংলা ভাষা শিখতে শুরু করেছি, তারপর বাংলাদেশে থাকার জন্যই কোনো বাঙালি ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। শাহেদ, ডু ইউ লাইক বাংলাদেশ? মারিয়া, মিস্টার শাহরিয়ার আপনি আমার সাথে বাংলাতেই কথা বলতে পারেন। আমি পুরোপুরি বলতে না পারলেও পুরোপুরি বাংলা বুঝি। ইয়েস, আই লাইক। শাহেদ হেসে আচ্ছা ঠিক আছে তাই হবে। সাদ মারিয়াকে দেখে বিরক্ত, সেটা উপস্থিত তিনজনই বুঝতে পারছে। এখন লাঞ্চের সময়, তাই রিদিমা ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করে। সাদ দাঁড়িয়ে পড়ে। রিদিমা কপাল ভাঁজ করে, কিরে বসো, খাবি না? মারিয়া অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। শাহেদ সাদের হাত টেনে আবার বসায়। শাহেদ, আরে বেটা বসো। সাদ না চাইতেও আবার বসল। রিদিমা, মারিয়া আর শাহেদ লাঞ্চ শুরু করে। কিন্তু সাদ খাবার মুখে তুলছে না দেখে মারিয়া বলল, মারিয়া, ডক্টর আহসান, আপনার বেশি সমস্যা হলে আমি চলে যাচ্ছি। সাদ রেগে, হ্যাঁ যদি পারেন তাই করুন। রিদিমা আর শাহেদ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। মারিয়া অপমান বোধ করতে লাগল। রিদিমা, এটা কেমন বিহেভিয়ার সাদ? শাহেদ, কি করছিস সাদ? এভাবে বলছিস কেন? মারিয়ার চোখ দুটো ছলছল করে ওঠে। সাদ বিরক্তি নিয়ে খাবার খেতে শুরু করল। রিদিমা মারিয়ার দিকে তাকিয়ে, সরি মারিয়া, কিছু মনে করো না। মারিয়া নিচের দিকে তাকিয়ে, ইটস ওকে আপু। রিদিমা, এই আপু বলছো কেন? নাম ধরে ডেকো। মারিয়া হেসে, ওকে। রিদিমা, দেখ সাদ, আন্টির বয়স হয়েছে, আন্টিও একটা ছেলের বউ চায়। এই মেয়েটা তোকে খুব ভালোবাসে, তাকে একটা চান্স দেওয়া দরকার। সাদ হাততালি দিয়ে, বাহ রিদিমা চৌধুরী, এই কথাটা কি আপনার ও ভাবা উচিত নয়? আমি দুর্ভাগা, এত বছর ধরে ভালোবেসে গেলাম, আমাকেও কি আপনার একটা সুযোগ দেওয়া উচিত ছিল না? শাহেদ, এভাবে কথা বলছিস কেন তুই? রিদিমা, সাদ। সাদ, থাক, আর কিছু শুনতে চাই না। এবার আমার লাইফের সিদ্ধান্ত আমাকে নিতে দিন। আমার জন্য ভাবতে গিয়ে এত টাইম ওয়েস্ট করতে হবে না আপনাদের। সাদ রেগে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। সাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে সবাই। শাহেদ আর রিদিমা হতভম্ব।
মারিয়া তো বলার ভাষাই হারিয়ে ফেলেছে। মারিয়া রিদিমার দিকে তাকায়। সরি আপু, আমার জন্য তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হল। রিদিমা কিছু বলে না, চুপচাপ ভাবতে থাকে। মাম, আপনাকে এই কালো শাড়িটাতে দারুণ মানাবে, এটা ট্রাই করে দেখুন। রবিন দোকানদারের দিকে তাকিয়ে, ওই মিয়া আমার বউকে কিসে মানাবে আমি দেখছি, আপনি এসব নিয়ে আপনার মোটা মাথাটা ঘামাবেন না। ইসুয়া, কি হচ্ছে কি এসব? ওরা সেলার, ওরা এসব বলেই তো সেল করবে। আপনি এরকম করছেন কেন? রবিন, আমার ভালো লাগছে না ওদের কথাবার্তা। ইসুয়া, পাগল। রবিন, বলতেই পারো। তবুও তোমার দিকে চোখ দিল। ইসুয়া, এই চুপ করুন তো, ফালতু বকবক না করে ড্রেস সিলেক্ট করতে হেল্প করুন আমাকে। রবিন, ওকে। ইসুয়া আর রবিন রিসেপশনের জন্য কিছু কেনাকাটা করতে এসেছে মার্কেটে। ইসুয়া, আমি মেরুন কালারের একটা শাড়ি পরতে চাইছিলাম অনুষ্ঠানে। রবিন, খোঁজে দেখ কোনটা পছন্দ। ইসুয়া তার জন্য শাড়ি চুজ করছিল। রবিন একটা জুয়েলারি শপের দিকে বারবার তাকাচ্ছে। ইসুয়াকে শাড়ি পছন্দ করতে বলে জুয়েলারি শপের দিকে এগিয়ে গেল রবিন। ক্যান আই হেল্প ইউ, স্যার? রবিন, ইয়েস, ওই দুলজোড়া দেখান তো। দোকানদার, এইটা? রবিন, এটার বামপাশেরটা। দোকানদার, এই নিন। আপনার পছন্দ আছে স্যার? রবিন হেসে জিজ্ঞেস করে, প্রাইস? দোকানদার, অনলি ৩৫,০০০ টাকা। রবিন বিল পরিশোধ করে দুলজোড়া পকেটে ঢুকিয়ে আবারও ইসুয়ার কাছে ফিরে এলো। ইসুয়া, কোথায় গেছিলেন? রবিন, ওদিকে। তোমার শাড়ি সিলেক্ট করা হয়েছে? ইসুয়া, বুঝতে পারছি না, দেখুন না একটু। রবিন, হয়েছে, বুঝতে পেরেছি, আপনার দ্বারা হবে না, আমি চুজ করে দিচ্ছি। রবিন দোকানদারকে একটা গাঢ় পিঙ্ক কালারের শাড়ি দেখিয়ে বলে, ওটা নামান্ত। ইসুয়া, ওয়াও। রবিন, কি? ইসুয়া, অনেক জস শাড়িটা। রবিন, পছন্দ হয়েছে? ইসুয়া, হুম। রবিন দোকানদারের দিকে তাকিয়ে, প্যাক করে দিন। আরও কিছু কেনাকাটা করে ইসুয়া আর রবিন শপিং মল থেকে বেরিয়ে এলো। ইসুয়াকে গাড়িতে উঠিয়ে দিয়ে কাজের বাহানায় রবিন অন্যত্র চলে যায়। ইসুয়া একাই বাড়িতে ফিরে। রবিন একটা গোডাক্তার নের সামনে এসে দাঁড়ায়। ফোনে কিছু নাম্বার টাচ করতেই গোডাক্তার নের দরজাটা খুলে গেল। ভেতরে গিয়ে রবিন একটা চেয়ারে বসল। রবিন একা নয়, স্যুট টাই পরা আরও ৫ জন লোক বসে আছে গোল টেবিলে। স্যার, এবার অ্যাকশন নেওয়ার হাই টাইম। রবিন, আহা মিস্টার রাহাত, এতদিন ধরে সবকিছু জোগাড় করেছি, আরও ২ দিন না হয় অপেক্ষা করুন। কিন্তু ক্রিমিনাল খুবই দুরন্ত স্যার, হাত ফসকে বেরিয়ে যাবে। রবিন, বেরিয়ে আর যাবে কোথায়? পরশু আমাদের বাড়িতে একটা রিসেপশন আছে। এই নিন ইনভিটেশন কার্ড। আর এখানে আপনাদের ৫ জনের জন্য ওয়েটারের ড্রেস রাখা আছে। এই পোশাকে সবাই সেদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইয়েস স্যার। রবিন, মনে রাখবেন, এইটা একটা যুদ্ধক্ষেত্র আমাদের জন্য। ওখানে আরও ২টো টিম থাকবে, সো বি কেয়ারফুল। ডান বলে সবাই চেঁচিয়ে ওঠে। রবিন তার দলকে সম্পূর্ণ কাজ বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেল গোডাক্তার ন থেকে। অন্যদিকে দেলোয়ার খান তার রুমে বসেই সিসিটিভি ফুটেজ থেকে সব দেখছিলেন। তারপর একটা শয়তানি হাসি দিয়ে বললেন, দেলোয়ার খান, আমার সাথে গেম? বাপ বেটা মেয়ে মিলে। দেলোয়ার খানের ডাবল গেম নিয়ে কোনো ধারণা নেই তোদের। এবার দেখবি আসল খেলা। মা তো কাকে বলে সেটা দেলোয়ার খান দেখাবে তোদের। চলবে।